আবু সুফিয়ান ভাই, একতা গার্মেন্টস উইং ফেডারেশন, জাতীয় গার্মেন্টস উইং ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জনাব জসিমউদ্দিন মোল্লা, এবং যারা রাস্তায় আসতেছেন এবং আসবেন, বক্তৃতা রাখবেন, সকলকে আমার সংগঠন জাতীয় গার্মেন্টস উইং ফেডারেশনের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন। আজকে যদিও আমরা লোক সংখ্যা কম, আমরা এখানে বক্তৃতাবাজি করতে আসিনি, শুধু জানান দিতে আসছি যে সামনে ঈদ এবং পূর্বের ঈদ গেল, যে ঈদ ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং আস্তে আস্তে ঈদুল আজহা আছে, আজ 7 দিন পরেই ঈদের আমেজ শুরু হয়ে যাবে। অনেক মালিকরা আছেন যারা বিভিন্ন অজুহাতে, কেউ আপনার হজে গেছেন, কেউ শ্রমিকের বেতন নিয়ে পায়তারা করতেছেন, কেউ কুরবানি নিয়ে ব্যস্ত আছেন, কে কয়টা গরু কুরবানি দিবেন, আর কে কখন ফ্যাক্টরি বন্ধ করবেন, আর এর মধ্যে দিয়ে বিকেএমইর বিজিএমইর কার সহযোগিতা নিয়ে এই ফ্যাক্টরিগুলি বন্ধ করে শ্রমিকদের নামে মামলা দেওয়া যায়, এরকম একটা সিস্টেমে চলতেছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা ক্ষুদ্র পরিবেশে আসছি শুধু জানান দিতে। নারায়ণগঞ্জে ডান্ডির পাচ্ছি এবং এখানে 15 লক্ষের অধিক শ্রমিক ডে বাই ডে চাকরি করে। আমরা তাদের প্রতিনিধি দিচ্ছি কোনো না কোনো সেক্টর থেকে। আজকে নারায়ণগঞ্জের 15 লক্ষ শ্রমিকের মধ্যে প্রায় অনেক অংশ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? তাদের কোনো অজুহাত নাই, শ্রমিকের কোনো আন্দোলন নাই। তারা একটা ফ্যাক্টরি থেকে 10টা ফ্যাক্টরি করতে পারছে, তখন তাদের লস ছিল না। যখনই শ্রমিক তার বেতন বকেয়া চাওয়া শুরু করছে, তার বোনাস চাওয়া শুরু করছে, তখনই তাদের লস শুরু হয়ে গেল। আর তখনই তারা মনে করলো যে আজকে 15-1 ধারা 13-1 ধারা দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তাদের নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে, হরানি মামলা দিয়ে শ্রমিকের জেল খাটানো হচ্ছে। অর্থাৎ শ্রমিক নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তারা যেন আন্দোলন না করে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেলাম ইউরোটেক্সে শ্রমিকদের নামে মামলা, আইএফএস টেক্সটাইলে শ্রমিকদের নামে মামলা, অবন্তী কালারে শ্রমিকদের নামে মামলা, রবিন ট্যাক্সে শ্রমিকদের নামে মামলা এবং হরানি। আজকের প্রেক্ষাপটটা কি দাঁড়ায়? শ্রমিক তার পাওনার জন্য যখন রাস্তায় দাঁড়াবে, তখন শ্রমিকের লাঠিপেটা করে পুলিশ, বাইরে আছে পুলিশ, আর ভিতরে আছে মালিকের সন্ত্রাসী বাহিনী, জোট সন্ত্রাসী, যারা মালিক আওয়ামী লীগের সময় ব্যবহার করে, আবার বিএনপি সময় ব্যবহার করে, আবার জাতীয় পার্টির সময় ব্যবহার করে, আবার জামাতের সময় ব্যবহার করে। মালিকদের কোনো ধর্ম এবং তাদের রাজনীতির কোনো ইস্যু নাই। তারা যে রাজনীতির দলই আসে তাদেরকে ব্যবহার করা হয়। এখন দেখবেন কোনো ফ্যাক্টরিতে আন্দোলন হইলে আওয়ামী লীগের সেই দোসরদের মতো বিএনপির নেতারাও গিয়ে ওইখানে হাজির হয়ে যায়। কেন তাদেরকে উপর হামলা করলো, কেন তাদেরকে শ্রমিকদের বেতন দিল না, সেই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে কেন জঞ্জাট লাগলো, দৌড় পাইরে আইসা শ্রমিকদের উপর হামলা করলো। এখন শ্রমিকরা কোথায় যাবে? বাংলাদেশে প্রায় 82 থেকে 86% বৈদেশিক মুদ্রা এই গার্মেন্টস সেক্টর থেকে আসে। যদি আপনারা না জেনে থাকেন, আর বাকিগুলো আছে রেমিটেন্স থেকে। আজকে আমরা যারা ট্যাক্স দেই বাংলাদেশ গভর্নমেন্টে, সেই ট্যাক্স সব মিলাই দিলে 100%। আজকে দেখেন কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, আজকে সরকারি দপ্তরগুলো যা আছে, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যা আছে, সবগুলো চলে সাধারণ মানুষের টাকায়। আর যখন সাধারণ মানুষের বিপদে পড়ে, তখন তারা বলে আইনের কারসাজি, আইনের এই মধ্যে পড়ে না। শ্রমিক যখন সমস্যায় পড়ে তখন সোজা কাঠ গড়ায়, আর যখন সাধারণ মানুষ বিপদে পড়ে তখন বলে আমরা মামলা ছাড়া, ওই কোর্টের ওই ছাড়া আমরা বিবাদীকে ধরতে পারবো না। তাহলে সাধারণ মানুষকে কারা নিরাপত্তা দিবে? পুলিশের কাছে গেলে প্রমাণ দেন, ওই সিআইডির কাছে গেলে বলে প্রমাণ দেন, ডিসির কাছে দেখা করলে বলে আপনার মামলা নিচ্ছে না কেন। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? মামলা নেয় না কেন, সেটা ওই জজ কোর্টের কে আপনি জিজ্ঞাসা করেন কেন মামলা নেয় না। আজকের প্রেক্ষাপটটা কি হইলো? এখানে পিছনে দেখবেন আমাদের লেবার কোড, লেবার কোডে দেখবেন
অনেক বছর ঢাকা থেকে মামলা ট্রান্সফার এনে মামলা চলতেছে, অনেক মামলা ইচ্ছাকৃতভাবে নিজের তেলের টাকা দিয়া মামলা খারিজ করে দেওয়া হয়েছে, শ্রমিক জানে না, শ্রমিক নেতারাও জানে না। আবার দেখবেন অনেক মামলা চলমান আছে, যে মামলার এখন পর্যন্ত কোনো পার্টিপক্ষ এখন পর্যন্ত করে ওঠে নাই, মামলা চলমান অবস্থায় আছে। এর পিছনে নিচে দেখবেন শ্রম দপ্তর, যেটা নিয়ে আমাদের ট্যাক্সের টাকায় খায়। ওই রফিক সাহেব নামে এক লোক আছে, যিনি শ্রম অধিদপ্তরে থাইকা ভালো কর্মকর্তা হয়ে থাইকা উনি মালিকদেরকে অ্যাডভাইস করে ইউনিয়ন কিভাবে থাকাকালীন সময়ে মামলা করে দিয়ে ইউনিয়ন বাতিল করে দেওয়া যায়, মামলা করে দিলে ইউনিয়ন যাতে শ্রমিকরা আবার ইউনিয়ন না করতে পারে সেই ব্যবস্থার জন্য উনি রেডি হয়ে থাকে। আবার আপনি দেখবেন পূর্ব দিকে আমাদের কলকারখানা অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তরে আমরা 8টা সংগঠন প্রতিনিধিশীল, আর 8টা সংগঠন আমরা করোনার প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কলকারখানা অধিদপ্তর ঘেরাও করছিলাম। ঘেরাওয়ের সময় তখন শোভনের নাম ছিল কি জানি, সুমন বড়ুয়া ছিল। উনি আমাদেরকে বিশাল আশ্বস্ত করছিল যে আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, শ্রমিকদের সুযোগ সুবিধা দেওয়া হইব, এখানে যত তাড়াতাড়ি পারা যায় মামলা দেওয়া হইব শ্রমিকদের পক্ষ হইয়া, মালিকদের যত তাড়াতাড়ি প্রেসার দিয়ে শ্রমিকের মীমাংসা করা হইব। কিন্তু আমরা পক্ষান্তরে করোনার প্যান্ডামিকে যাওয়ার পরেই সুমন বড়ুয়া থাকাকালীন সময় দেখছি যে শ্রমিকদের মামলা তো দূরের কথা, অভিযোগ করতে করতে 6 মাস চলে যায়। কিছু শ্রমিক নেতা আছেন ওইখানে গিয়া তাদেরকে সহযোগিতা করেন, বিভিন্ন ইনফরমেশন দেন, আবার ইনফরমেশনের গতিতে তারা ওইখানে নিগোসিয়েশন কইরা শ্রমিকদের কিছু অর্ধেক টাকা দেয়, আবার অর্ধেক মাইরেও দেয়। তো এখন শ্রমিকরা হয়ে এসে এখন এমন এক পর্যায়ে, আগে শ্রমিকদের কাছে যাইতে হইতো আমাদের না, শ্রমিকরা আমাদের কাছে আইতো, এখন শ্রমিকদের কাছে আমাদের যাইতে হয় তাদের আইন কারণ বোঝানোর জন্য। কেন? কারণ আজকের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা পুরোপুরি উল্টায় দেওয়া হয়েছে কিছু অধিকাংশ শ্রমিক নেতাদের কারণে, যারা নি ওই কলকারখানার লিয়াজু ভিত্তিক, বিকেএমই লিয়াজু ভিত্তিক, বিজিএমই লিয়াজু ভিত্তিক, শ্রম অধিদপ্তরের লিয়াজু ভিত্তিক, যারা সবসময় লিয়াজু করে চলে এবং শ্রমিকদের পেটে লাথি মারার একটা রাস্তা করে দেয়। আজকে আমরা প্রগতিশীল এখানে কয়েকটা সংগঠন আসছি, আমরা অতি দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে শহীদ মিনার বক্তৃতা দিচ্ছি। কারণ আমরা যদিও এখানে কতিপয় কম লোক, কিন্তু আমরা এই সংবাদগুলোকে আপনাদের কানে দিচ্ছি যে আগামীতে আমরা আপনাদের নিয়ে কি স্বপ্ন দেখতেছি। এখানে আরো বক্তা আছেন, তারা বক্তৃতা দিবে, আমি সেগুলো টপিকগুলো আকারে সেগুলো বলছি। যে এখানে বিকেএমই বলছে শ্রমিকদের সংগঠিত হওয়ার আগে শ্রমিকদের আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে মামলা হয়ে যাবে, অচিরেই মামলা হয়ে যায়। আমরা পিএমএ দেখলাম, পিএমএ আন্দোলন করলো শ্রমিকরা আন্দোলন করার পর যুক্তিসঙ্গত হোক না হোক, অযুক্তিসঙ্গত হোক, শ্রমিকদেরকে মালিক সেগুলো আলোচনা করে মীমাংসা করতে পারতো না, করে শ্রমিক নেতাকে ডাক্তার নিয়ে বা বিভিন্ন বিকেএমির মধ্য দিয়ে শ্রমিকদের প্রায় 50-60 জনের উপরে মামলা দিয়ে দিল, এবং কিছু শ্রমিক সংগঠন এখনো চাকরি হারা। তাহলে আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখতে পাইলাম শ্রমিকরা যখন আন্দোলন নামবে তখন শ্রমিকদের নামে মামলা চলবে, আর মালিক এর মধ্যে 23 ধারা দিয়া তাদেরকে পাওনা যা ছিল তাদেরকে বহিষ্কার করে তাদের বঞ্চিত করলো। তাহলে আজকে আমরা দেখতে পাই শ্রমিকদের যে আশা স্বপ্ন, সে স্বপ্ন সানির মতো লোক তারা নষ্ট করে দেয়। 9.5 থেকে 10,000 শ্রমিক এই করুণী অবন্তী কালারে শ্রমিকরা চাকরি করত। আমরা দেখছি যে নারায়ণগঞ্জের নিট কনসার্নের পরে এই করুণী গ্রুপ ভালোভাবে যারা জীবনযাপন করতেছে শ্রমিকদের, আমরা তাদের তলের খবরও জানি যে কোনো শ্রমিক যদি একটু জাগ্রত হয়, সংগঠিত হয়, ওই শ্রমিকের বাসায় গিয়ে হামলা করে, মামলা করে, ওই শ্রমিক এলাকা থেকে ওই আসলাম সানি গ্রুপ অর্থাৎ তার যে পেটুয়া গ্রুপ আছে, সেই পেটুয়া গ্রুপ গিয়ে তাদেরকে উপর হামলা করে, রাত্রের মধ্যে তাদেরকে এলাকা ছাড়া করায়। আজকের পক্ষান্তরে আমরা যা দেখতে পাই, মালিকদের কোনো রাজনৈতিক দল নাই, তারা রাজনৈতিক দল তৈরি করে।
এই রাজনৈতিক দলের যারা আছেন তাদের সচেতন হওয়া দরকার। এরাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের মতো লোক পালে, এরাই জামাত শিবির বা বিভিন্ন দলের মতো লোক, বিএনপির মতো লোক তারা পালে। আবার তাদের যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আবার তাদের বিপরীতে গিয়ে দাঁড়ায় তাদেরকে অন্য দলকে আবার প্রশ্রয় দেয়। আমাদের সচেতন হওয়া দরকার, আজকে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়া দরকার। এই মালিক গোষ্ঠীরা ওই আইয়ুব খানের আমলেও তারা এই দেশে লাভ করতে পারে নাই, আজকে পর্যন্ত তারা লাভ করতে পারে নাই। অথচ একতলাতে পাঁচতলাতে দুই বিল্ডিং, জোড়া বিল্ডিং এতে জোড়া বট গাছ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হয়ে যায় বছরের মধ্যে। অথচ শ্রমিকের বেতন বৃদ্ধি পায় না 5 টাকাও। বছরে শ্রমিক আইনে লেখা আছে 1 বছর পর পর শ্রমিকের ইনক্রিমেন্ট হয়। এমনও শ্রমিক দেখছি 2 বছর 3 বছরে তাদের ইনক্রিমেন্টের কোনো খবর নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদিও আজকে আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ খুব কম, তার মানে এই না যে আমরা কিছুই করতে পারবো না। আমরা ওই সকল মালিকদের, ওই সকল মালিক সংগঠনদের, ওই কলকারখানা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের এলান করে দিতেছি, এটা নারায়ণগঞ্জে থেকে সকল নেতা তৈরি হয়, অন্য দেশে থেকে হাইটে আসে না। সুতরাং আপনারা যারা চিন্তায় মশগুল আছেন, যারা মনে করেন যে ওই প্রধানমন্ত্রীর সাথে রাতের বেলা আলোচনা কইরা শ্রমিক সংগঠনের দমাই দিবেন, ওই কালকে এই ডিসির সাথে আলোচনা কইরা শ্রমিক সংগঠনের মামলা দিবেন, আপনারা এইগুলো বেশি দিন করতে পারবেন না। আপনারা যদি এখনই সচেতন না হন তাহলে আগামীতে কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা প্রগতিশীল সংগঠনগুলো যারা আছে তাদেরকে দরকার হয় আমাদের প্রয়োজনে ডেকে ঘরে ঘরে গিয়ে আমরা শ্রমিক সংগঠিত করে আবার দুর্বার আন্দোলন করব, যেটা 2003 সালে হয়েছে এবং পরবর্তী সময়ে আবার হবে। সেটার জন্য যদি আপনারা আমাদের প্রস্তুত করতে চান তাহলে এটার জন্য দায়ী আপনারা হবেন। বিকেএমই হবে, বিসিএমই হবে, কলকারখানা অধিদপ্তর, ডিসি, এসপি যারা আছেন, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারাও, আপনারাও বাদ না। আগামী মানে এখন আমরা কোনো কমপ্লেন দিতে গেলে শ্রম অধিদপ্তরে বা ওই কলকারখানা অধিদপ্তরে তাদেরকে টাকা দিতে হয়। এটা কোন ধরনের ব্যবহার বুঝলাম না কিছু। আবার দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোকে যদি কোনো ইন্টেলিজেন্স যদি আলোচনা যায়, ওই শ্রমিক না নিয়ে তারা ওই মালিকের সাথে গিয়া আলোচনা শুরু করে দেয়। তাহলে শ্রমিক কমপ্লেন করছে, শ্রমিকের সাথে করে তোমরা নিয়ে গিয়া তারপর আলোচনা করো। শ্রমিক নেতার দরকার নাই, তোমরা শ্রমিকও নাও না, শ্রমিক নেতাদেরকেও জানো না, তোমরা মালিকের সাথে আলোচনা কইরা ওই শ্রমিকের পাওনা পাইবে না স্পষ্ট পুলিশ বলে দেয়, ওই শ্রমিক তো পাওনা পাইবে না। অথচ শ্রমিক 10-12 বছর ডিউটি করছে, শ্রমিক চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, অথচ শ্রমিকের কমপ্লেন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। সেই পুলিশ সেগুলো তদন্ত না কইরা তারা বলতেছে যে মালিক বলছে সে কিছুই পাবে না। আরে বেটা, মালিক কেন বলবে? আইন কি বলছে? তুই প্রশাসন, তুই ইন্টেলিজেন্ট, তুই এই দেশে সিআইডি, তাহলে তুই কি করতেছ? তুই শ্রমিকের পক্ষে লইয়া তুই তদন্ত কর। সেটা না করে তারা কি করবে? মালিক বলছে, মালিক বললে যদি সব হয়ে যেত তাহলে তো এই দেশে সব মালিকের কথাই চলতো। তাই আমরা আসলে দুঃখের সহিত এটাই বলতেছি যে এখন আসলে দেখতেছি যে মালিকদের মতোই এই দেশ চলবে। তারা ইচ্ছা করে ফ্যাক্টরি খুলবে, তারা ইচ্ছা করে ফ্যাক্টরি বন্ধ করে দেবে। এইটা হতে দেওয়া যাবে না। এইটা নারায়ণগঞ্জ, অন্য দেশ হলে চিন্তা করেন, নারায়ণগঞ্জে এইটা চিন্তা করতে পারবেন না। আর যদি আমাদেরকে রাস্তায় নামান, এর আগে কিন্তু আপনাদের রাস্তায় নামতে হবে। আমরা হুঁশিয়ার এবং সাবধানের বাণী দিয়ে গেলাম, যদি পরবর্তীতে আবার আসতে হয়, আবার রাস্তায় নামতে হয়, তাহলে বিকেএমই, বিজিএমই, কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ডিসি অফিস, যে জায়গা আছে সব জায়গায় ঘেরাও হবে। ঘেরাও শুধু ঘেরাই হবে না, প্রতি সেক্টর আন্দোলন হবে। সেটার জন্য দায়ী আপনারা থাকবেন। আগামীতে সবাইকে একত্রিত থাকার জন্য এবং ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক এই দেশের শ্রমিক শ্রেণীর, জয় হোক এই দেশের সর্ব সেক্টরের শ্রমিকদের। দুনিয়ার মজদুর এক হও।